বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করে। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8:30 কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান সাং বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না, আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। একটি দলকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা মাননীয় উপনেতা, আমি একটু আপনাকে যদি বইটার সামনে থাকে আমি একটু পড়ে শোনাতে চাই, একটু দয়া করে যদি ধৈর্য ধরতেন। 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর এই ব্যাপারে কোনো কোশ্চেন করা যায় না। এটা আমাদের ওই রিটেন একটা যে কনস্টিটিউশনের মতো এটা সংসদের উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা, সবাই যদি কথা বলেন তাহলে ওনাকে উপনেতা কেন বানিয়েছেন? দয়া করে বসেন। যেহেতু বিরোধী দলের নেতা নেই, উপনেতাকে ফ্লোর দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কেন বানালেন? আচ্ছা, ধন্যবাদ। না, আপনি প্লিজ মাননীয় সদস্যবর্গ, অত্যন্ত নিন্দনীয়। জি মাননীয় উপনেতা, আপনি বলুন। জি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা এলাও করা উচিত হয়নি না জেনে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু আগেরটাও জানতাম না, আগের বিবৃতিটা কি ছিল সেটাও জানতাম না। আপনি বলেন কি বলতে চাচ্ছেন প্লিজ। কিন্তু ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোন একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে, আমি এখন জানতে চাচ্ছি যে জিসান এখন কোথায় আছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা মনে হচ্ছে যে ওনারা একটা প্লট তৈরি করার জন্যই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী একই লাইনে আলোচনা করে এই কাজটি করেছে। এই তখন থেকে আমি দেখেছি যে কীভাবে, কারণ আমার বাবাও কিন্তু কৃষক ছিলেন না, তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ফলে আমাদের বাসায় কৃষির চর্চাটা খুব কম ছিল, কিন্তু মামার বাসায় ছিল অনেক বড়, বেশি ছিল, এবং সেভাবেই আমি কৃষি দেখেছি। পরবর্তীকালে রাজনীতিতে, ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার পরে এবং মৌলানা ভাসানীর
দলের সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে তখন কৃষকদের বিষয়গুলো আমাদের জানা সৌভাগ্য হয়েছে। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু আপনার একভাবে ঐতিহাসিক, আরেকভাবে হচ্ছে আপনার রাজনৈতিক, সেই জন্যই কথাটা বলছি। আমরা আপনার একসময় স্লোগান দিয়েছি, জাল যার জলা তার, অর্থাৎ যার জাল থাকবে সেই হচ্ছে পানির আপনার যে জলাশয় তার মালিক হবে তারা, লাঙ্গল যার জমি তার। তেভাগা আন্দোলনের সঙ্গে আমরা জেনেছি, এই সব মিলিয়ে একটা কৃষকদের আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছি। পরবর্তীকালে আমি যখন আপনার প্রত্যক্ষ রাজনীতিতে নামলাম এবং প্রথম নির্বাচনে গেলাম, আপনার সংসদ সদস্য নির্বাচনে, আমি যখন নির্বাচন করেছি 91 সাল, তা আমি মাঠের মধ্যে যাচ্ছি হেঁটে হেঁটে, তা আমি দেখি এক জায়গায় অনেক লোক বসে আছেন একটা গ্রামের মধ্যে, একটা স্কুলের মাঠের মধ্যে। তা আমি ভাবলাম যে এখানে একজন অনেক আমার ভোটার আছে, আমি চলে গেলাম তাদের কাছে গিয়ে আমি বললাম যে ভাই, আমি তো ইলেকশনে দাঁড়িয়েছি, তা আমাকে আপনার ধানের শীষে ভোট দেবেন। তো সেখান থেকে এক ভদ্রলোক দাঁড়িয়ে বলেন যে স্যার, আপনাকে আমরা চিনি, আপনি তো কলেজে অধ্যাপনা করতেন, অধ্যাপক মানুষ এবং খুব ভালো মানুষ, তার আগে তো পৌরসভার চেয়ারম্যানও ছিলেন আপনি, তা আমরা সবাই আপনাকে ভোট দেবো আপনি যদি আমাদের একটা কাজ করে দিতে পারেন। আমি বলি কী কাজ? আমরা সবাই কৃষক, আমাদের এই অঞ্চলে আপনার বড় নদী নাই, আমরা সেচের সময় পানি পাই না, আমাদের পানির খুব অভাব, আপনারা যদি পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনাকে আর ভোট চাইতে আসতে হবে না। তাহলে কী করতে হবে বলে আমাদের ডিপ টিউবওয়েলগুলো পড়ে আছে, আর তখন আপনার প্রায় 480টা ডিপ টিউবওয়েল আপনার ওয়াটার বোর্ডের, এটা আপনার অকেজ হয়ে পড়েছিল। এটা বানিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই প্রজেক্টটা করেছিলেন। পরবর্তীকালে এরশাদ সাহেব এসে ওটা গ্রামীণ ব্যাংকের হাতে দিয়ে দিয়েছিলেন, গ্রামীণ ব্যাংক চালাতে পারছিল না, কারণ তেভাগা করেছিল তারা। তো এটা যদি আপনি চালু করতে পারেন, আমরা যদি পানি পাই তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। আমি সেই নির্বাচনে জয়লাভ করিনি, হেরে গেছি, কিন্তু তখন আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া জয়ী হয়েছেন। নির্বাচনের পূর্বে যখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচনের বক্তৃতা করতে গিয়েছিলেন, জনসভা করতে গিয়েছিলেন, সেখানে আমি একটাই দাবি রেখেছিলাম যে আপনি আমার এই প্রজেক্টটা চালু করে দেবেন। নির্বাচনের পরে আমি তার কাছে গেছি, আমার এলাকার কৃষকদের নিয়ে গেছি, তারা কেউ লুঙ্গি পরে কেউ ধুতি পরে গিয়ে আপনার সেই সুগন্ধাতে গেছে। সেখানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন আমি আমার কথা বললাম, তিনি প্রাইভেট সেক্রেটারি ডেকে বললেন, এটা নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে দাও, এটা আমরা এই প্রজেক্টটাকে চালু করব। তিনি প্রজেক্টটা চালু করবেন। সেই তখন থেকেই কৃষকদের, আরও আগে থেকেই কৃষকদের দাবি দাওয়া আন্দোলন নিয়েছিলাম। মিনিস্ট্রিতে যখন এসেছি, যখন আমাকে দায়িত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া কৃষি প্রতিমন্ত্রী হয়ে এখানে আসার জন্য, তখন আপনাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয়েছে। রাজনৈতিকভাবে পলাশের সঙ্গে তো আগে থেকে যোগাযোগ ছিল, কারণ সে আমাদের কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমরা তখন আপনাদের সমস্যাগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছি। পরে প্রধানমন্ত্রীকে আমরা রাজি করিয়ে, ওটা বোধহয় বিড়ির মাঠ ছিল তাই না, রাইস রিসার্চ বাড়ির একটা বিশাল মাঠ ছিল, সেই মাঠে একটা বিশাল প্যান্ডেল করে প্রায় 1020 আপনারা যারা কর্মরত ছিলেন ওই সময়, যারা আগে ছিলেন তারা সহ, আমাদের মন্ত্রী ছিলেন নিজামী সাহেব, সবাই মিলে, এবং তখন আপনার আইয়ুব কাদির ছিলেন সাহেব, সচিব সাহেব ছিলেন, অত্যন্ত ডায়নামিক একজন সচিব ছিলেন। তাকে সমস্যাগুলো বললেই বোঝাই তিনি বুঝতেন, এবং কখনো ওই তথাকথিত ব্যুরোক্রেটিকভাবে ধরে রাখতেন না, ছেড়ে দিতেন, কাজ করতে জানতেন। আমরা এই কাজটা করতে পেরেছিলাম, আপনাদের সম্মানটুকু আমরা দিতে পেরেছিলাম। আজকে যে দাবিগুলো আপনারা করছেন, এই দাবিগুলো তো অনেক আগে আপনাদের হয়ে যাওয়ার কথা। ট্রান্সপোর্ট আপনাদের জন্য একটা খুব জরুরি, আমি মনে করি। এটা আপনাদের একটা মোটরসাইকেল দেওয়া খুব বড় কথা না, তাই না? আপনার 30 লক্ষ টাকা আপনার লোন দেওয়া হয় ডেপুটি সেক্রেটারিদেরকে গাড়ি কেনার জন্য, আর যারা আপনার মাঠে ফসল ফলান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের একটা মোটরসাইকেল হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আপনাদেরকে ট্রান্সপোর্ট দিতে হবে, আমি মনে করি যে আপনাদের যে সমস্ত কাজের সুবিধাগুলো সেগুলো দিতে হবে, এবং জেলার বাইরে ট্রান্সফার করা যাবে না, নিশ্চিত করতে হবে। আমার ছাত্র হেলাল এখানে বসে আছে,
বেলাল বেলাল না ডক্টর এই এই কি বাজে কথা বলছেন ইজ এ গ্রাউন্ডেড প্রফেসর আপনি এইসব কথা বলেন কেন আপনারা আপনাকে বুঝতে হবে যে উনি একজন সম্মানিত ব্যক্তি তো আমি আপনার ওনার সঙ্গে এই জায়গায় একটু ডিফার করি এই জন্যে যে ওনারা একে তো অল্প বেতন তো বেশি না তারপর যে আপনি বাইরে ট্রান্সফার করে দেন তাহলে তার পক্ষে বাড়ির চিন্তা ছেলে মেয়েদের চিন্তা করবেন না কাজ করবেন এটা আরেকটা ঘটনা আছে আপনার প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারদেরকে বদলি করে দেয় তার বদলি ঠিক করতে তাকে ঢাকায় আসতে হয় অদ্ভুত ব্যাপার এই যে একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে এগুলো বাংলাদেশের মূল জায়গা থেকে আপনার বিনষ্ট করে দিয়ে থাকে আমরা এগুলো পরিবর্তন করতে চাই আমরা এই জায়গাগুলো আনতে চাই আমরা কাজের পরিবেশটাকে সুষ্ঠু করে গড়ে তুলতে চাই আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব তিনি কাজে হাত দিয়েছেন আপনি ইতিমধ্যে শুনেছেন জাহিদ ভাইয়ের কাছে যে যে কাজগুলো তিনি হাত দিয়েছেন সেগুলো একটা বেসিক কাজ এই যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড খাল খনন কর্মসূচি আপনার বৃক্ষরোপণ আমাদের এই যে মসজিদে মন্দিরে যারা আপনার পুরোহিত আছেন ইমাম আছেন তাদেরকে ভাতা প্রদান করা খেলোয়াড়দেরকে যারা খেলাধুলা করে তাদেরকে ভাতা দেওয়া তাদেরকে আপনার যারা দুস্থ খেলোয়াড় তাদেরকে ভাতা দেওয়া এগুলো যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন আমি প্রস্তাব করবো ভাবছি আমার সঙ্গে জাহিদ ভাই নিশ্চয় একমত থাকবেন যে আগে শ্রেষ্ঠ কৃষকদের একটা জাতীয় পুরস্কার দেওয়া হতো সেটা আবার চালু করার কথা আমি বলবো একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ উপসহকারী কৃষি তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে আমি খুব আনন্দিত হয়েছি এইবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমাদের একজন কৃষি বিজ্ঞানী এবং আনন্দের কথা তিনি আমার জেলার এবার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন হাইয়েস্ট অ্যাওয়ার্ড এইভাবে দিলে হয় কি আপনি উৎসাহ বাড়বে মানুষকে কাজ করতে আগ্রহী হবে অনেক বেশি আমরা এই প্রস্তাবগুলো আনবো ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সফল হব আমরা মনে করি যে আমি সবসময় যেটা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে পজিটিভ সেক্টর কোনটা কৃষি এবং কৃষিতে যে সাফল্য এনেছে এটা আর কোনো সেক্টরে আসে নাই কেন বলি আপনাদেরকে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম আমি তো তখন আমরা যুবক 1972 সালে তখন আমাদের খাদ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় 28 লক্ষ মেট্রিক টন তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি আর এখন জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি খাদ্য ঘাটতি নাই বললেই চলে কারা করেছে এটা ওই কৃষকেরা যারা রোদে পুড়ে ঘামে ভিজে রক্তকে পানি করে আপনার ফসল উৎপাদন করে আর আপনারা যারা ওই ডেসিমিনেট করেন তাদের পাশে দাঁড়ান যে প্রযুক্তিটা আপনারা নিয়ে যান তাকে বোঝান সেভাবে কাজ করে আপনারা দেখবেন যে একটা বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে শিক্ষিকা